ভালোবাসা একটি ৪ অক্ষরের বিশাল অর্থবহ তাজা অনুভূতির রাজ্য। এই অনুভূতিকে কখনো কখনো বিশ্লেষণ করে হাজারটি রূপ দান করা যায়। প্রেম, প্রণয়, মোহ, ঘোর আসক্তি, আরো কত কি। আবার কারো কারো কাছে এটি সঙ্গীন প্রণয় শক্তি বা আনহেলদি অবজেশন। ভালোবাসার বিশ্লেষণ যেমন সবার কাছে এক নয়, তেমন সবার ভালোবাসার ধরনটাও ঠিক একরকম নয়। কিছু মানুষের ভালোবাসা সদ্য ফোটা ভৃঙ্গরাজ পুষ্পের ন্যায় আকর্ষণীয় আর সুরভিত। তাদের হৃদয়ে আদ্যপান্ত মিলনে ঈর্ষান্বিত হয়ে কত প্রশংসাই না করে মানুষ। অলিতে গলিতে বন্ধুমহল থেকে শুরু করে পাড়ার চায়ের আড্ডা পর্যন্ত তাদের নিয়ে চলে দিনভর আলোচনার বহর। কি করে তৈরি হলো এমন যুগল, এত রাজ্যচক, কোনো দিন ভাঙবে না, আরো কত কি। অন্যদিকে এই পুষ্পরেণুর মতো ভালোবাসার বিপরীতে যে শুধুই ঘৃণার বসবাস তেমনটা নয়। ওই যে বললাম ভালোবাসারও ধরন হয়। কেউ কেউ এসব গদবাঁধা ভালোবাসার নিয়মে গা ভাসাতে পারে না কোনো কালেই। খালি মুখে ভালোবাসি কথাটা উচ্চারণ করাটাও যেন হিমালয় জয় করার মতো অ্যাডভেঞ্চারাস আর থ্রিলিং তাদের কাছে। তাই সেসব কিন্তুওয়ালা মানুষগুলোর ভালোবাসার প্রকাশের ধরনটাও হয় কিছুটা ভিন্ন রকম। সেখানে অনুভূতি প্রকাশের থেকে আদায় করার স্পৃহটাই বেশি কাজ করে। সে আদায় করার ধরনটা যেমনই হোক, জোর করে কিংবা তার থেকেও কোনো কুৎসিত পন্থায়, অ্যাট এনি কস্ট। কারো কাছে সে ভালোবাসা বিষাক্ত, তো কারো কাছে অসুস্থ। কারো মতে এ আবার কেমন ভালোবাসা, এটা কোনো কালেই ভালোবাসা নয়, নিছকই আসক্তি, ভয়ানক আসক্তি। আবার ইচড়ে পাকা ডার্ক রোমান্স দেখে দেখে ফরেন কালচারে বেড়ে ওঠা অষ্টাদশীদের কাছে ইটস কল্ড ডেঞ্জারাস লাভ। এত এত বিশ্লেষণের চর্চার বাইরে গিয়েও আরও এক ধরনের অনুভূতি রয়েছে। এটা অনেকটা একপাক্ষিক ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। হৃদয়ের সুপ্ত অনুভূতির কথা তাকে না জানিয়েও কি সুন্দর দিনরাত অতিবাহিত করে দেওয়া যায় তাকে কল্পনায় ভালোবেসে। একটিবার চোখের দেখা দেখেও নরম হৃদয়টা পুলকিত হয়ে ওঠে মুহূর্তেই। ভালোবাসা টইটুম্বর হয়, ভরে ওঠে হৃদয়ের কানায় কানায়। ভার্সিটির ক্যাম্পাস থেকে শুরু করে বই আস্তরিত ফাঁকা লাইব্রেরির এক কোণের ছোট্ট টেবিলটায় সেই শ্যাম পুরুষকে দেখার জন্য কত জায়গাতেই না ছুটে বেড়ায় বেপরোয়া সর্বনাশা মনটা। সেই সাথে পাল্লা দিয়ে ছোট মনের অধিকারী রক্তমাংসের মানুষটাও। আপন মনকে অন্যজনের নিয়ন্ত্রণে ছেড়ে দিলে এই হয়। ক্যাম্পাসে এসে তাকে এক নজর না দেখা অবধি অশান্ত মনটা দমার নামই নেয় না। এই যেমন এই মুহূর্তটা মনটা কেমন ঝিমিয়ে যাওয়া মরা বিকেলের ন্যায় শান্ত হয়ে আছে। উচ্ছ্বাস, আকাঙ্ক্ষা সব কিছু দমে গিয়ে তৃষ্ণার্ত চোখজোড়া সবচেয়ে পছন্দের শ্যামপুরুষটিকে দেখতে ব্যস্ত। সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত হয়, তবুও তাকে দেখে দেখে চোখ দুটো ক্লান্ত হয় না। কি আছে এই শ্যামপুরুষের মাঝে? আহামরি তো কিছুই নয়, হলিউড কিংবা বলিউড হিরোদের মতো পেশিবহুল গৌরবর্ণও নয়। ছিমছাম গড়নের শ্যামপুরুষ সে। বেশ লম্বা চড়া মানুষটা, আর সবচেয়ে সুন্দর তার হাসি। হাসির সাথে সাথে কি সুন্দর ঢেউ খেলে যায় টোল পড়া গাল দুটোতেই। ফাঁকা লাইব্রেরিতে সবচেয়ে কর্নারের টেবিলটায় ঠিক মুখোমুখি হয়ে বসে আছে নিখিল ভাই। এটা বোধহয় নিখিল ভাইয়ের পছন্দের জায়গা, ওই জন্যই তো প্রতিদিন এসে এখানটায় বসে বই পড়ে। পড়বে নাই বা কেন ভার্সিটির তুখোড় ছাত্র নিখিল ভাই। ছাত্র আন্দোলন থেকে শুরু করে সমাবেশ কিংবা নির্বাচন সব কিছুতেই নিখিল ভাইয়ের অগ্রাধিকার। সে জের ধরে ভার্সিটির ভিপিও তিনি। এক নামে সবাই চেনে, তবে পড়াশোনার ক্ষেত্রে একটুও কম্প্রোমাইজ করে না তিনি। এই যে এখনো বই পড়ছে, কানে হেডফোন গুজে বইয়ে মুখ ডুবিয়ে পাতার পর পাতা উল্টে যাচ্ছে। এই সিনটা দেখতেও মারাত্মক লাগছে। লাগবেই তো, এত কাছ থেকে নিখিল ভাইকে দেখার সুযোগ হয়নি কোনো কালেই। মনে হচ্ছে সময়টা এখানেই আটকে যাক। আজ লাইব্রেরিটাও বেশ ফাঁকা, সিনিয়ররা তেমন কেউই নেই। এই সুযোগে নিখিল ভাইয়ের সাথে দু একটা কনভারসেশন এগুলো ক্ষতি কি। নিখিল ভাই, এই যে নিখিল ভাই। লাজুক হেসে টেবিলে টক টক করে সামান্য টোকা দিয়ে ডাকছে অরু। তবুও নিখিল ভাইয়ের হেলদোল নেই কোনো। একবার তাকালো না পর্যন্ত। আশ্চর্য, এইভাবে উপেক্ষা করার কি হলো? অরুর বুঝি খারাপ লাগে না? লজ্জা আর আত্মসম্মানের মাথা খেয়ে অরু আবারও ডাকলো তাকে, কিন্তু এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। নিখিল ভাই কোনো রূপ সাড়া দিল না, বরং ওর দিকে না তাকিয়েই বাম হাত দিয়ে একটা ছোট্ট সাইজের অ্যালার্ম ঘড়ি এগিয়ে দিল ওকে, যেটা এই মুহূর্তে বাজ খাই আওয়াজ তুলে কানের 12টা বাজিয়ে দিচ্ছে। ইস, কি বিরক্তিকর! এটা কেন দিলেন নিখিল ভাই? এবারও নিখিল ভাই নিশ্চুপ, বরং অ্যালার্মের বিরক্তিকর শব্দটা আরও দ্বিগুণ জোরে বাজিয়ে দিলেন তিনি।
অ্যালার্মটা বিরক্তিকর আওয়াজ তুলে কর্ণঘোর ছাপিয়ে মস্তিষ্কে এসে লাগছে এবার। কানের পর্দা ছেড়ে যাওয়ার উপক্রম। না, আর নিতে পারল না ওরু, বরং বিরক্তির চরম পর্যায়ে গিয়ে শব্দ করে চেঁচিয়ে উঠল। এটা বন্ধ করুন নিখিল ভাই, উফ, আর সহ্য হচ্ছে না। এই রে। এক পর্যায়ে গায়ের কমফোর্টারটা ছুঁড়ে ফেলে হন্তদন্ত হয়ে উঠে বসলো ওরু। ঘুমের ঘোর এখনো কাটেনি। চারিদিকে পরিবেশ পরিস্থিতি বুঝে উঠতে একটু সময় লেগে গেল ওর। যখন বুঝে উঠল তখন প্রতিদিনের মতো প্যালেসের ন্যায় মাস্টার বেডরুমের কিং সাইজ বিছানায় নিজেকে আবিষ্কার করলো ওরু। ঠোঁট কামড়ে একটা চাপা নিঃশ্বাস ছেড়ে ধীরে সুস্থে সময় নিয়ে নিজের হাঁটু অবধি লম্বা সিল্কি চুলগুলোকে মেসি বান করে বিছানা ছাড়লো ও। তারপর সবার আগে বন্ধ করলো বিরক্তিকর অ্যালার্মটাকে। একে একে পুরাতন জানালার ভারী পর্দাগুলো সরিয়ে রুমটাকে আলোকিত করে বসে পড়লো ল্যাপটপ নিয়ে। তারপর সেই বিরক্তির কাজ মেল পাঠানো। গত 1 বছর ধরে এটা ওর রুটিনে রূপান্তরিত হয়েছে। আপা যে কেন বুঝতে চায় না কে জানে। আবারও ভেতরে ভেতরে আহত বাতাসকে নিঃশ্বাসের মাধ্যমে নিংড়ে বের করলো ওরু। মেল পাঠানো শেষ হলে শক্ত কাঠের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে উদাসীন চোখে বাইরে চাইলো ওরু। ওর পরনে কোনো দামি পাজামা সেট নয়, বরং সিম্পল প্লাজো আর একটা ওভারসাইজ টি শার্ট। সাধারণ বাঙালি মেয়েরা যা পরে ঘুমায় আর কি। এই রুমের বিশাল জানালার কারুকাজ করা লৌহ গার্ড তলিয়ে যতদূর চোখ যায় শুধু বাগান বিলাসের ছড়াছড়ি। এখন বসন্ত চলছে, তাই একটু বেশিই সুন্দর লাগছে বাড়ির ফ্রন্ট ইয়ার্ডটা। পুরান ঢাকায় যতগুলো প্রাচীন আর নামকরা বাড়ি আছে তার মধ্যে এই বাড়িটা অন্যতম। লোকমুখে শোনা যায় এই বাড়ির পূর্বপুরুষরা নায়েব গোমস্তা ছিলেন। পরবর্তী প্রজন্মে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেলেও এদের বংশ পরম্পরায় নেতৃত্ব আর আভিজাত্য ভাবটা রয়েই যায়। তাই তো যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম সবাই রাজনৈতিক কর্ণধার হয়ে নাম লিখিয়ে এসেছেন। এই বাড়িটা যে কোন প্রজন্মের জানা নেই ওরুর, তবে বাড়িটা বেশ পুরানো। প্রায় 10 বিঘা জমি নিয়ে তৈরি এই বাড়িটাকে ছোটোখাটো ড্রিম হলিডে বললে মন্দ কিছু হবে না। মহলের সদর দরজা থেকে গেট অবধি যেতে মিনিট 10 সময় লেগে যায়, ধীরে সুস্থে হাঁটলে তার চেয়েও বেশি। তারপর চোখে পড়ে অযত্নে ইতিউতি বেড়ে ওঠা বাগান বিলাসে ঘেরা দানবাকৃতি বিশাল গেট, তাতে মার্বেল পাথর দিয়ে কুচি কুচি অক্ষরে লেখা কৃতিক কুঞ্জ। বছর 30 আগেও বাড়ির নাম কিংবা গেটের চেহারায় ভিন্নতা ছিল, কিন্তু 30 বছর আগে এই বাড়ির ছোট কর্তার জন্মের পরই তাদের দাদা সাহেব একমাত্র আদরের নাতির নামে বাড়ির নাম পরিবর্তন করেন। ইট পাথর আর লোহায় ঘেরা গেটটাকে সর্বেসর্বা বিদায় জানিয়ে মার্বেল পাথরের গেট নির্মাণ করেন। সেই বাড়ির নাম পরিবর্তন করেন কৃতিক কুঞ্জ। সময় পাল্টেছে, সময়ের তালে তালে বদলে গেছে কর্তৃত্ব আর অভিজাত্যে মোড়ানো মানুষগুলো। একে একে খালি হয়েছে কৃতিকপুঞ্জ। তাদের দাম্ভিকতা কিংবা রাজনৈতিক অবদান এখন কেবলই লোক মুখের বুলি মাত্র। এত কিছু বাদ দিলেও রিয়েল এস্টেট বিজনেস নিয়ে এই পরিবার এগিয়েছে অনেক দূরে। দেশ ছাপিয়ে বিদেশে সগৌরবে দাপিয়ে বেড়ায় এদের পারিবারিক বিজনেস। সবাই এক নামে চেনে। দেশীয় পণ্যের 30% যোগান এদের পারিবারিক ব্যবসা থেকেই আসে। শুধু উচ্চ পদস্থ না, স্বয়ং সরকারও আজকাল মুখে লাগাম দিয়ে কথা বলে এদের সাথে। আনফর্চুনেটলি এই পরিবারে শুধু টাকাই আছে, পরিবার বলে কিছুই নেই, আফসোসের সুরে বলে ওঠে অরু। তখনই নিচতলা থেকে অনুর রাশভারী কণ্ঠস্বর শোনা গেল, অরু, এই অরুর বাচ্চা, খেতে নাও। আমি কি এখন পালকি নিয়ে আসবো? হসপিটালে যেতে দেরি হলে তোর খবর আছে। শুনেই বোঝা যাচ্ছে বেজায় চোটে আছে সে। অরু দ্রুত চেয়ার ছেড়ে দেওয়াল ঘড়িতে চোখ রাখলো। 9:35। হাবি জাবি ভাবতে ভাবতে সময় শেষ করে ফেলেছি। তার ওপর আজ আবার ভার্সিটিতে যাওয়ার প্ল্যান আছে। নিচে গেলে আপা নির্ঘাত কথা শুনিয়ে পেট ভরিয়ে ফেলবে। এখন কি করি? বিশাল হলরুমের এক কোণে রান্নাঘর, তার পাশে ছোট একটা ডাইনিং, 4 জন মতো বসার জায়গা হবে। সেখানেই খাবার সাজাচ্ছে অরুর বড় আপা অনু। এই বাড়ির কোনো কিছুই না পারতে ব্যবহার করে না অরুরা। যতটুকু না করলেই নয়, ঠিক ততটুকুতেই ওরা অধিকার খাচায়। অনু খাবার সার্ভ করতে করতে রেডি হয়ে নিচে নামে অরু। পরনে সেটে আছে টপস আর স্কার্ট, হাতে পুঁথি দিয়ে তৈরি বাঞ্চারা ব্যাগ। অরুকে দেখেই মেজাজ খারাপ হয়ে গেল অনুর। অরুর পরিপাটির রূপ দেখে তেতিয়ে উঠল মস্তিষ্কটা। রাগের বহিঃপ্রকাশ ঘটল অরুর চেয়ারে বসার সঙ্গে সঙ্গে।
এতক্ষণে আসার সময় হলো তোর? রুমের দরজা আটকে কি করিস এত? তোর জন্য আমার হসপিটালে যেতে কতটা দেরি হয়ে গেল দেখলি? অরু রুটি আর ডিমের রোলে কামড় বসাতে বসাতে বলল, রেডি হচ্ছিলাম আপা। প্রতিদিনই তোর রেডি হতে লেট হয়। আর রেডি কেন হয়েছিস? কতবার বলেছি ভার্সিটি যাওয়ার দরকার নেই। আমি একা এত কিছু সামলাতে পারছি না, হাঁপিয়ে উঠেছি আমি। নিঃশ্বাসের পাল্লা ভারী হয় অনুর। অনুর হাজারটা অভিযোগেও অরু নিশ্চুপ, শুধু ছোট্ট করে প্রশ্ন করে। মা এখন কেমন আছে আপা? অনু আবারও ঝাঁঝ নিয়ে বলে, সেটা নিজে দেখি বরং দেখে আয়। আমার দেখতে ভালো লাগে না আপা, বড্ড কষ্ট হয় মাকে এভাবে নিথর হয়ে শুয়ে থাকতে দেখতে। হসপিটালে ডেটল আর হেক্সিসলের গন্ধে দম বন্ধ হয়ে আসে আমার, শ্বাস নিতে পারছি না আমি। অরুর কথায় অনু আড়ালে নিঃশ্বাস ছাড়ে। মায়ের অসুখের পর ওর ডান পিঠে দুরন্ত বোনটা নিজেকে অনেক সামলেছে। যে মেয়ে সারাদিন হুড়োহুড়ি আর বান্ধবীদের নিয়ে মেতে থাকতো, সেই মেয়ে ঘরকুনো হয়েছে। হাজারটা অহেতুক বায়না ধরা মেয়েটা প্রয়োজনের বাইরে গিয়ে এখন আর একটা কথাও বলে না। অরুর মতো মুক্ত বাতাসে ডানা ঝাপটানো মেয়ের জন্য এই পরিবর্তন অনেক কিছু। এত অল্প বয়সে আর কতইবার সামলাবে নিজেকেও। অরুর বয়স কম, সবে 19-এ পা দিয়েছে। তাই তো অনু নিজেই ওকে এসব হসপিটালের ঝুটঝামেলা থেকে দূরে সরিয়ে রাখে। আবার নিয়তির সাথে পেরে না উঠে নিজেই বিরক্ত হয়ে যায় বারংবার। সে বিরক্তি নিজের মধ্যে আটকে রাখা কষ্টকর হয়ে ওঠে ওর জন্য। গুমড়ে মরা অশান্ত হৃদয়টাকে একটু হালকা করার দায়ে মাঝে মধ্যে বহিঃপ্রকাশ ঘটে চওড়া মেজাজের, যার ভুক্তভোগী হয় ওর ছোট্ট বোনটা। অনু নিজেকে বহুবার বুঝিয়েছে আর যাই হোক ছোট বোনের ওপর রাগ ছাড়বে না, কিন্তু দিন শেষে মায়ের অসুখ, বাড়ি হসপিটাল, হসপিটাল বাড়ি, এই করতে করতেই নিজের খেয়েই নিজেই হারিয়েছে। আপা আমি গেলাম, আগামী 1 সপ্তাহ কোথাও যাব না, রান্না বান্না সব আমি করব। তবুও প্লিজ রাগ করিস না। এই শোন। অনুর অযাচিতটাকে পেছনে ঘুরল অরু। ইমেল। অনু কি বলবে সেটা বোধ হয় অরু জানতো, তাই এগিয়ে এসে বলল, ইমেইলে পাঠিয়ে দিয়েছি। কোনো রিপ্লাই এসেছে? অরু তার ছেলের হাসি দিয়ে বলল, আপা তুইও না, গত 1 বছর ধরে একটানা ইমেল পাঠানোর পরেও যেখানে থেকে একটা রিপ্লাই আসেনি, হুট করেই সেখান থেকে রিপ্লাই চলে আসবে, এতটাও বেশি আশা করিস না। কথা শেষ করে গটগট পা ফেলে প্যালেসের মতো বিশাল মহল ছেড়ে বেরিয়ে যায় অরু। অরু চলে যাওয়ার পরে অনু আনমনে বলে, আমার বিশ্বাস আরও কোনো একদিন ঠিক রিপ্লাই আসবে। আর আমরা মাকে সুচিকিৎসার জন্য বিদেশেও নিয়ে যাব। যেদিন মা আবারও সুস্থ হয়ে ফিরবে, তোর আর আমার দুঃখ সেদিনই খুঁজবে। জটলা পাকানো চুলের মতো পুরান ঢাকার রাস্তাগুলোতে ইলেকট্রনিক তারের ছড়াছড়ি। রাস্তার দুধারে লোহা লকট্ট, হলুদ, মরিচ, শাড়ি, বিরিয়ানি আর গুড়ের পাইকারি দোকানের মরচে পড়া গন্ধ। কখনো কখনো সেই গন্ধটা নাকে উৎকট লাগে, আবার কখনো বেশ ভালো। মাথার ওপর সূর্যিমামা তীর্যক আলো ছড়াচ্ছে। আজ বোধহয় ভালোই গরম পড়বে। দুধারে দোকান পাট ছেপিয়ে টিং টিং আওয়াজ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে অটোচালিত রিক্সা। তাতে চেপে বসে আছে অরু। পুরো নাম মেহরিন শেখ অরোরা। এই বছর ভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে ওর। তবে নতুন নতুন বড় হয়ে যাওয়া ভার্সিটির আনন্দ কিংবা বন্ধুমহল কোনো কিছুই ছুঁতে পারেনি ওকে। কারণ একটাই, মায়ের হার্টের অসুখ। আগে তাও হেঁটে চলে আসতে পারতো, কিন্তু গত 1 বছর ধরে হসপিটালের এক কামরায় বেডে শুয়ে দিন পাতিত করে ওর মা আজমেরি শেখ। মায়ের দিন রাত দেখভাল করতে হয় বলে বড় বোন মেহবিন শেখ অনন্যা ইন্টারমিডিয়েটের পরেই পড়াশোনার ইতি টেনেছে। ওর জানে ওর বড় আপা এতটা রকচটা কোনো কালেই ছিল না। গত 1 বছর ধরেই এমন হুটহাট রেগে যায় আপা। আর এও জানে পরিবারের জন্য আপার কত বিসর্জন। এমনটা নয় যে অনু বয়সে অরুর থেকে খুব বড়, পিছে পিছে বোন ওরা দুজন, তবুও অনুর কত ত্যাগ। তাই তো আপার রাগের মাথায় বলা সবচেয়ে তিক্ত কথাগুলোকেও গায়ে মাখে না অরু।
অরুর উদাসীন ভাবনার ইতি টেনে রিকশে এসে পৌঁছালো গন্তব্যে। ভার্সিটির গেটে দাঁড়িয়ে লম্বা করে শ্বাস নেয় অরু। এই একমাত্র জায়গা যেখানে এসে একটু প্রাণ ভরে স্বস্তির নিঃশ্বাস নিতে পারে অরু। সে সাথে স্বস্তিদায়ক মানুষটার একটিবার দেখা মিললে তো আর কথাই নেই, যাকে নিয়ে ও রোজ স্বপ্ন দেখে, সুন্দর স্বপ্ন। অরু জানে নিখিল ভাইয়ের সাথে কমিটমেন্ট কিংবা মুখ ফুটে দুটো কথা বলার সাহস ওর নেই। তার উপর নিখিল ভাই ভার্সিটির সিনিয়র, গ্র্যাজুয়েশন ও এবছর শেষ হবে তার। তবুও বেহায়া মনটা মানে না। প্রিয় মানুষের স্কেচ বোর্ডে তার মুখটা এঁকেই ফেলে বারবার। কবে যে নিখিল ভাই নিজে এসে বলবে, ওরু শোনো, আমিও তোমাকে পছন্দ করি, মনের রং তুলির ক্যানভাসে আমিও তোমাকে আঁকি। সে আশায় ঘুরে বালি। পেছনে নীলিমার কাট কাট প্রতিউত্তর শুনে অরুর হাসি হাসি দাঁত কপাটি বন্ধ হয়ে গেল। মুখটা এইটুকুনি করে বলল, তুই আমার মনের কথা শুনলি কি করে? যে টনে বলছিলি আমি কেন, রিশকালা মামারাও শুনেছে, আমি সিওর। তা ঠিক, চল ভেতরে যাই। গেট পেরিয়ে ক্যাম্পাসে যেতে যেতে নীলিমা বলে, আন্টির কি খবর, এখন কেমন আছেন? একই রকম, আজকেও আপার বকুনি খেয়ে এসছি। নীলিমার সান্ত্বনার বাণী বহু আগেই ফুরিয়ে গিয়েছে। ঘটে যা ছিল সব কিছু দিয়ে অরুকে বুঝিয়েছে ও, তাই এখন আর বলার কিছুই নেই। সান্ত্বনা না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল নীলিমা। তোর ভাইয়ার কোম্পানি থেকে ইমেল এসেছিল। কথাটা বলতে একটু অস্বস্তি হলো নীলিমার, কারণ সব ব্যাপারে মুখ খুললেও এই ব্যাপারটা সবসময় এড়িয়ে যায় অরু। খুব বেশি হলে হুম হাঁ করে উত্তর দেয়। এবারও তাই হলো। এদিক ওদিক মাথা নাড়িয়ে না জবাব দিল অরু। নীলিমার রাগ হলো কেন যেন, যদিও ব্যাপারটা সম্পূর্ণ অরুর ব্যক্তিগত, তবু কেমন ছেলে, মায়ের খোঁজ নেয় না, ইভেন কোনো রকম যোগাযোগ নেই পর্যন্ত। আজকালকার যুগে ইমেলে কেউ যোগাযোগ করে? নীলিমা রাগ সংবরত করতে না পেরে বলেই ফেলল, কেমন ভাইয়া, তোর মাকে এইভাবে দেশে ফেলে রেখে নিজে বিদেশে পড়ে আছে? ওরও মেকি হাসলো। হুট করেই নীলিমার রাগের কারণ ধরতে পারল না, তবু নরম সুরে বলল, হি ইজ নট মাই সিবলিং। তাহলে স্টেপ ব্রাদার, মানে আঙ্কেলের দ্বিতীয় স্ত্রীর ছেলে, তাই তো? ওরও আবারও হাসে। এই মেয়ের এত কৌতূহল কেন? না, তেমন কিছু নয়। তাহলে কেমন ভাই তোর? নীলিমার কথার পেছনে ওরও কিছু বলতে যাবে, তার আগেই ওদের মাঝে তিথি চলে আসে। আর মিস্টার জায়ান কৃতিককে নিয়ে চলমান রহস্যময় কনভারসেশনের ওখানে ইতি ঘটে। বসন্তের সকাল, চারিদিকে মৃদুমন্দু ঝিরিঝিরি বাসন্তিক হাওয়া বইছে। কতই বা বেজেছে, 10টা কি 11টা, তবুও মাথার উপর চলছে সূর্যের তাণ্ডব নৃত্য। শীত যাবে যাবে করে এখনো যায়নি, তার আগে সূর্যি মামা তার প্রখরতা দিয়ে ধরনী উত্তপ্ত করে দিয়েছে। সূর্যের তীর্যক রশ্মিকে পিঠে পিছলে দিয়ে এক প্রকার ছুটে বটতলার ছায়ের নিচে এসে দাঁড়ালো তিথি। ওখানে ওরও আর নীলিমাও ছিল। কিরে, এইভাবে ছুটে এলি কেন, কিছু হয়েছে? তারস্বরে জিজ্ঞাসা করে নীলিমা। অরু ও প্রশ্নসূচক দৃষ্টিতে চেয়ে আছে। অরুর ভার্সিটি জয়েন করার পরে পুরো বাংলা ডিপার্টমেন্টের মধ্যে এই দুটোই বন্ধু জুটেছে ওর। তার মধ্যে ওই ইন্ট্রোভার্ট। নীলিমা যাও মোটামুটি একটু চুপচাপ থাকে, কিন্তু তিথি মোটেই চুপচাপ স্বভাবের মেয়ে নয়। ভার্সিটির সব থেকে গরম খবরটা ওর কাছ থেকে পায় অরুরা, হোক সেটা গসিপ কিংবা কোনো ইম্পর্টেন্ট নিউজ। এছাড়া ডিপার্টমেন্টের অন্য ব্যাচমেটদের সাথে অরুর মুখ চেনাচেনি আছে কিনা সন্দেহ। কিভাবে বা থাকবে, ভার্সিটি জীবন নড়বড়ে ওর। অ্যাটেন্ডেন্সের জন্য পর্যন্ত ভার্সিটি আসতে দেয় না অনু, তবু আবার বকুনি ছুকুনি খেয়ে মাসে 2-1 বার পা রাখে ভার্সিটির চত্বরে। যদিও সেটা পড়াশোনার জন্য নয়, বরং পছন্দের শ্যাম পুরুষকে একটা নজর দেখার আশায়। সবার আড়ালে তার মুখখানা হৃদমাঝারে স্ক্যান করে নিলে শান্তি ওর। নীলিমার কথার প্রত্যুত্তরে তিথি হাঁপাতে হাঁপাতে বলল, পানি দে দোস্ত, তারপর সব বলছি। নীলিমা ব্যাগ থেকে পানি এগিয়ে দিলে ঠক ঠক করে পানি পান করে দম নেয় তিথি। হ্যাঁ, এতক্ষণে প্রাণটা ঠান্ডা হলো। কিছু হয়েছে বললি না তো? আবারও জিজ্ঞাসা করে অরু। ও হ্যাঁ, তোর কাছে আসছিলাম অরু। কাল ভার্সিটিতে কেন এলি না বলতো? তাহলেই তো সব জানতে পারতি। কি হয়েছে একটু খুলে বল।
তাছাড়া কেন আসেনি সেটা তো তুই জানিসই। তাহলে নতুন করে কেন প্রশ্ন করছিস তিথি? কাল নিখিল ভাইদের সমাবর্তন অনুষ্ঠান ছিল। নিখিল ভাই সেরা ছাত্রত্বের পুরস্কার পেয়েছে। নীলিমা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলে, ও, এটা তো ভালো কথা। তারপর আরও একটা ঘোষণা হয়, আমি পরে সিনিয়রদের থেকে জেনেছি। ওরও সচকিত হয়ে প্রশ্ন ছুড়ল, কি? নিখিল ভাই মাস্টার্স করবে না, উনি হায়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছে। খুব শীঘ্রই ইউএসএ চলে যাবে। ওরও চমকায় না, কোনো রকম প্রতিক্রিয়াও করে না। অস্থির লেশমাত্র নেই ওর মুখশ্রীতে। খুশি থাকার একমাত্র কারণটা হারিয়ে যাচ্ছে। ও কি আদৌ ঠিক আছে? ওর ভেতরে যে অস্থির ঝড়ো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হৃদয়টা শক্ত করে খামচে ধরেছে কেউ। গলাটা শুকনো কাঠে পরিণত হয়েছে। তবুও থমথমে মুখে ছোট্ট করে ওর জবাব দেয়। ও, এইটুকু শব্দ উচ্চারণে অরুর অগ্নিস্ফুলিঙ্গ উগরে দেওয়ার মতো কষ্ট হলো। তবুও বান্ধবীদের সামনে মুখের মিথ্যে হাসিটা ঠিকই ধরে রাখলো। কারণ আর যাই হোক, এক পাক্ষিক ভালোবাসা কিংবা আধুনিক শব্দে বলতে গেলে ক্রাশকে হারানোর জন্য কান্নাকাটি করে ভাসিয়ে দেওয়া কিংবা সবাইকে বলে বলে সিম্প্যাথি কুড়ানোর মতো আত্মসম্মানহীন মেয়ে অরু নয়। এমনিতেই ওর মায়ের অসুস্থতা নিয়ে অনেকে করুণা দেখাতে আসে, যা ওর শরীরে জ্বলন ধরিয়ে দেয়। অরুর করুণা মোটেই পছন্দ নয়, তবে নিজ অধিকারের ক্ষেত্রে সর্বদা সতর্ক ও। যা ওর সেটা ওরই। কিন্তু নিখিল ভাই, সে তো ওর নয়, কোনো কালে ছিলও না। ওই কেবল একতরফা ভালোবেসে গিয়েছে। নিখিল ভাই তো ওকে ছোট বোন ছাড়া কিছুই ভাবে না। শুধু ওকে কেন, ছাত্রনেতা হিসেবে সব জুনিয়র মেয়েরাই তার ছোট বোনের সমতুল্য। ওরও আলাদা করে তো কিছুই নয়। ক্যাম্পাসের দিকে দেখ, নিখিল ভাই আসছে। তিথির কথায় ওরও দিবাস্বপ্নে ভাঁজে পড়ে। তড়িৎ গতিতে ভাবনার জগৎ থেকে বাস্তবে বেরিয়ে দেখতে পায় ক্যাম্পাস থেকে গেটের দিকেই এগিয়ে আসছে নিখিল ভাই। কালো ডেনিমের সাথে নীল পাঞ্জাবিতে কি সুন্দর লাগছে তাকে। কাঁধে ঝুলে আছে ল্যাপটপের ব্যাগ, কানে হেডফোন। সেদিকে এক ধ্যানে তাকিয়ে তিথি বলে, কি এত গান শোনেন উনি? কাঠফাটের রোদে উজ্জ্বল শ্যামলা চেহারাটা জল জল করছে, তার মুখে লেগে আছে সেই সুন্দর হাসিটা। ওরু চোখ বন্ধ করে বলতে পারে এই ইনোসেন্ট দেখতে ছেলেটার প্রেমে পড়ে যাওয়ার মতো কোনো মেয়ের জন্য চুটকির ব্যাপার মাত্র। নিখিল ভাই ওদের সামনে আসতে সবাই একযোগে সালাম দিল তাকে। সিনিয়র বলে কথা, সালামের জবাব দিতেই নিখিলও একটু থামলো। সামনে না গিয়ে ওদের দিকে কয়েক কদম এগিয়ে আসলো। নিখিল ভাই ওদের দিকে আসছে দেখে ওরু নীলিমার পেছনে গিয়ে গুটিসুটি হয়ে দাঁড়ালো। কেটে ফেলা ডগার ন্যায় কেমন নিদিয়ে পড়েছে ওর শরীরটা। আরে অরোরা না? নিখিল ভাইয়ের আকস্মিক সম্বোধনে ধরা পড়ে যাওয়া চোরের ন্যায় হুড়মুড় করে সামনে তাকায় অরু। হ্যাঁ সূচক মাথা ঝাঁকিয়ে বলে, জি ভাইয়া। ভালো আছো তো? এখন আর রাস্তা পার হতে ভয় নেই তো? কি সুন্দর অমায়িক কথার ধরন। আরও একবার হোঁচট খায় অরু। নিখিল ভাই কিছু জিজ্ঞেস করছে অরু, উত্তর দে। তিথির ধাক্কায় সম্মতি ফিরে পেল অরু। তারপর হ্যাঁ না দুদিকেই মাথা নাড়াতে থাকে। আসলে কি করবে কি বলবে ও কিছুই ঠাহর করতে পারছে না। ওর অবস্থা দেখে নীলিমা তিথি দুজনে অবাক। যে মেয়ে কাট কাট কথার জবাব দিতে ছাড়ে না, সে কিনা ভেজা বেড়ালের মতো আচরণ করছে। জুনিয়ররা সংকোচ বোধ করছে দেখে নিখিল ভাই আর দাঁড়ায় না। সকলকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে জায়গা ত্যাগ করে। নিখিল চলে যেতেই নীলিমা তেতিয়ে ওঠে। স্টুপিড একটা শেষ সুযোগ ছিল। নিখিল ভাইয়া নিজে এসেছিল, আর তুই কি করলি? হাবলার মতো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মাথা ঝাঁকিয়ে গেলি। ওরও জবাব দেয় না। এই মুহূর্তে কথা বলতে ইচ্ছে করছে না। মাথাটা ভন ভন করে ঘুরছে। গলাটা নিম পাতার মতো তেতো হয়ে এসেছে। চারিদিক ফাঁকা ফাঁকা লাগছে। হয়তো প্রেশার ফল করেছে। কয়েকবার চোখের পলক ফেলে অস্ফুটে ওরও বলে, ভাল লাগছে না, বাসায় যাব। আমাকে একটা রিক্সা ঠিক করে দে না তিথি। চলে যাবি মানে? অ্যাটেন্ডেন্সটা অ্যাটলিস্ট দিয়ে যা। নীলিমার কথায় ওরুর ভেতরের তেতো ভাবটা বেরিয়ে এলো। মাথাটা ঝাঁঝিয়ে উঠল। ওরু চটে গিয়ে বলল, বলেছি তো বাসায় যাব।
শরীর আর মনের এক রাশ অসুখ নিয়ে টলতে টলতে কৃতিককুঞ্জে এসে পৌঁছেছে অরু। বিশাল সদর দরজা ঝনঝন আওয়াজ করে খুলে ভেতরে ঢুকতে আরও বিরক্ত হয়ে যায় ও। মামা মামি আর একমাত্র মামাতো ভাই রেজওয়ান উর্ফে রেজা এসেছে। অরু আর অনুর জীবনের এত ঝামেলার মধ্যে উটকো ঝামেলা এই পরিবারটা। কথা নেই বার্তা নেই, যখন তখন এসে হাজির। আসবে তো আসবে, একটা না একটা ঝামেলা পাকিয়ে তারপর বিদেয় হবে। আজমিরি শেখ যখন সুস্থ সবল ছিলেন তখন দিন রাত আগমন ঘটত এদের। 3 বেলা ফ্রিতে রাজকীয় খাবার আর মহলের নরম গদিতে আরাম আয়েশ করে একটানা 10 দিনও কাটিয়ে দিত। বাড়িতে যাওয়ার নামগন্ধ পর্যন্ত নিত না। অরুর মামাতো ভাই রেজা এলাকার পাতি মাস্তান, যার দরুন তার ছেলেপেলেদেরও নিয়ে আসতো একমাত্র ফুফুর আলিশান বাড়িতে। অরু আর অনু এসবে বেশ লজ্জিত হতো। যত যাই হোক, তাদের তো এইভাবে আরেকজনের অন্ন ধ্বংস করার কোনো অধিকার নেই। একমাত্র ভাই ভাবি বলে আজমেরি শেখ তেমন কিছুই বলতেন না। অনু অরু একটু গাইগুই করলে ওদেরকেও চোখ পাকাতেন আড়ালে। সব কিছু এভাবেই চলছিল, কিন্তু আজমেরি হক একেবারে বিছানায় শয্যায় গেলে মামা মামির আসল রূপ দেখতে পায় অরুরা। আপন বোনকে দেখা তো দূরে থাক, গত 1 বছরে হাসপাতালের গণ্ডি অবধি মারায়নি ওদের মামা। বরং 2 দিন পর পর বউ ছেলেকে নিয়ে এ বাড়িতে এসে অনুকে মানসিক অশান্তিতে ভুগিয়েছে দিন রাত। তাদের কথা একটাই, বাবা নেই, মায়েরও গ্যারান্টি নেই। আজ বাদে কাল মায়ের কিছু হয়ে গেলে ওদের 2 বোনের কি হবে? আজ বা কাল এবারই ছোট সাহেব ঠিকই ফিরবে, তখন তো 2 বোনের কোনো গতি থাকবে না। তাই এখনই যদি তার একমাত্র সুযোগ্য পুত্র রেজার সাথে অনুর বিয়েটা হয়ে যায়, তাহলে একটা কুল তো হবে। আর যাই হোক, নদীতে তো বেশি যেতে হবে না। ওরও বুঝে পায় না এত বড় দুনিয়া থাকতে ওরা নদীতে কেন ভেসে যাবে, কি অপরাধ ওদের। অনুর রাগের খচ এমনি পরিপূর্ণ। এসব শুনলে আরও বেশি মাথা খারাপ হয়ে যায়। চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলে ফেলে সে। বিপরীতে মামির গা জ্বালানো কথা তো আছেই। এক কথায় এরা বাড়িতে পা রাখা মানে ঝামেলা আর অশান্তি। ওরও হলরুমের চারিদিকে চোখ বুলায়, অনু কোথাও নেই। তার মানে আপা এখনো হসপিটালে, যাক ভালোই হলো। ওর মামি ডাইনিংয়ে বসে আঙুর চিবোচ্ছে, রেজা কাউচে বসে পায়ে পা তুলে টিভি দেখছে। মামা আপাতত আশেপাশে নেই। ওরও সবটাই দেখলো, তারপর না দেখার ভান করে দোতলায় পা বাড়ালো। 2টো সিঁড়ি মারতেই পেছন থেকে ডাক পড়লো মামির। কিরে, দেখলি আমরা এখানে বসে আছি, তাও ড্যাং ড্যাং করে উপরে চলে যাচ্ছিস? মামিকে চোখে পড়ে না? আর আমার বৌমা কোথায়? ওরও চোখ খিচে বন্ধ করে নিল। এটারই ভয় পাচ্ছিল ও। অনেক প্রশ্ন করেছে মামি, এক কথায় উত্তর দিতে হবে, কি বলা যায়। ওরও পেছনে ফিরে বলল, মাথা ব্যথা করছে মামি, একটু ঘুমাবো। আর আপা হসপিটালে মায়ের কাছে। করে নে, আরাম আয়েস যা পারিস করে নে। আজ বাদে কাল বাড়ির মালিক ফিরলে তোদের তো ঘাট ধরে বের করে দেবে। মানে অনুটাকে কতবার বুঝিয়েছি এ কথা, কতবার বলেছি আমার রেজার সাথে বিয়েটা দিয়ে দেই, কিন্তু মেয়েটা বড্ড বেয়াদব হয়েছে। বড়দের মুখে মুখে তর্ক করে। বাবা মায়ের শাসন না থাকলে এই হয়। মামির কথায় ওরও নেতিয়ে পড়া রাগটা আবারও তর তর করে ছাঁচিয়ে উঠল। তীক্ষ্ণ সূচের মতো কথাগুলো গিয়ে শরীরে বিঁধল। ও পেছনে না ঘুরেই বলল, তুমি যে নরম চেয়ারে বসে আঙুল চিবোচ্ছ, এটাও কিন্তু এ বাড়ির ছোট সাহেবের টাকা দিয়েই কেনা মামি। তাছাড়া জামশেদ জায়ান চৌধুরীর অবর্তমানে আমার মাই কিন্তু জেকে গ্রুপের গভর্নিং বডির চেয়ারম্যান। ওর কথায় একটা তাচ্ছিলের হাসি খেলে গেল অরুর মামির মুখে। মনে মনে বললেন, এইটুকুনি মেয়ে ভালোই ক্ষয় পুঁটেছে মুখে। তারপর শত্রুকে পাল্টা তীর নিক্ষেপ করার মতো করে বললেন, হতে পারে তোর মায়ের অধিকার আছে, কিন্তু তোদের 2 বোনের তো কোনো অধিকার নেই। তোরা হলি কচুরিপানা। তাছাড়া তোদের মায়ের আর কতদিন? বড় জোর হলে 6 মাস। মামি অনেক বেশি বেশি বলে ফেলছো এবার। আমাদের মায়ের কিচ্ছু হবে না, মাকে আমরা বিদেশে নিয়ে যাব। আবারও সেই গা চালানো হাসি ছুলেন অরুর মামি। বললেন, তোর কি মনে হয় জায়ান প্রিয়তিক চৌধুরী
বা তার কোম্পানির তোদের নেওয়ার জন্য বসে আছে? শুনেছি তোর জন্যই নাকি বাড়ি ছাড়তে হয়েছিল তাকে। মামির সাথে আর তর্কে পেরে উঠল না অরু। দুশ্চিন্তাগ্রস্ত জটলা পাকানো মস্তিষ্কটা আর চাপ নিতে পারছে না। হাত পা থর থর করে কাঁপছে। এই মুহূর্তে গলা থেকে একটা কথাও বের হচ্ছে না। মামি যে এত নোংরাভাবে ওকে আক্রমণ করবে ভাবতে পারেনি অরু। ওর সামনে দিয়ে আরও একবার চোখ বুলালো কয়েক জোড়া আক্রমণাত্মক চোখ। মনে হচ্ছে চোখ দিয়ে ওকে ভস্ম করে দেবে এরা। ও আর এক মুহূর্ত হলরুমে দাঁড়ালো না। সিঁড়ি ডিঙিয়ে দোতলার নিজের রুমে গিয়ে সপাটে দরজা আটকে দিল। ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। অসহায় তো চারিদিক জাংলা আবরণের মতো ঘিরে ধরেছে। মামির তর্কের আঘাতে নিখিল ভাই চলে যাওয়ার কষ্টটা যেন নুন মরিচের ছিটা। আর ভালো লাগছে না। নীলিমার তিথির মতো জীবনটা স্বাভাবিক কেন হলো না ভাবছে অরু। কেন ওর জীবনে এত দায়বদ্ধতা? কেন নিখিল ভাইয়ের প্রতি ভালো লাগাটা নিজের মাঝে খুব সহজে তুলে ধরতে পারলো না ও? এটা কি শুধুই অন্তর্মুখী হওয়ার দরুন, নাকি পরিবারের টানপোড়েন আর দায়বদ্ধতা? নিখিলের চলে যাওয়া ভাবতে ভাবতে ওর মনে পড়ে যায় নিখিলের সাথে প্রথম দিনের সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য এসেছে অরু। মায়ের অসুস্থতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো অত বড় বিদ্যাপীঠে পড়ার সুযোগ হয়নি অরুর। মোটামুটি প্রস্তুতি নিয়ে যতটুকু পেরেছে তাতেই গুচ্ছতে সুযোগ হয়েছে। আজ কাগজপত্র নিয়ে এসেছে, সবটা জমা দিতে হবে। তাই শীতের সকাল, ঠান্ডাটা পুরোপুরি জেকে না বসলেও মিষ্টি রোদের মৃদু আলোতে ভালোই আরাম লাগছে। সকাল হতে অফিসগামী সারি সারি গাড়ির বহর ছুটেছে রাস্তা জুড়ে। ঢাকা শহরে বেড়ে ওঠা হলেও একা একা রাস্তাঘাট পার হওয়ার অভ্যাস নেই অরুর। সেই দরুন তখন থেকে ভার্সিটির রাস্তার বিপরীতে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে সে। কখন রাস্তাটা একটু ফাঁকা হবে আর ও দৌড়ে রাস্তা পার হবে। অনেকে তো গাড়ির ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওরও সাহস হচ্ছে না। এক পা এগোচ্ছে তো দু পা পেছাচ্ছে। এভাবে লেফট রাইট চলতে থাকলো প্রায় আধা ঘন্টা। ওরও বিরক্ত হয়ে গিয়েছে। এরকম হলে প্রতিদিন ভার্সিটিতে আসবে কি করে সে? ভয় লাগছে। পেছন থেকে তীরের ফলার মতো ছুটে আসা পুরুষালী কণ্ঠস্বরে শুনে হচকচিয়ে পেছনে ঘুরল অরু। দেখল মুখে টোল পড়া স্নিগ্ধ হাসি নিয়ে ওকেই প্রশ্ন করেছে লোকটা। অরু থ মেরে আছে। না কিছুই বলছে না। কি করে বলবে? ও তো হাসিতেই কুপোকাত। লোকটা পাশ থেকে কাউকে ডেকে উঠল। এই অন্ত, ওকে রাস্তাটা পার করে দে তো। পেছন থেকে ছেলেটা বলল। ব্যাস তখনই ছিল ভালো লাগার শুরু। ওরও বুঝেছিল এই লোকের ভার্সিটিতে বিশাল জনপ্রিয়তা। তারপর থেকে শুরু হয় ওরও লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ। উদাসীন দুপুর কিংবা মরচে যাওয়া বিকেলে ক্যাম্পাসের এথায় সেথায় তাকে খুঁজে বেড়াতো চোখ দুটো। এক নজর দেখা হয়ে গেলে খুশিতে পুলকিত হতো মনটা। ঝিলিক দিয়ে উঠল মুখের কুড়ি মিষ্টি হাসি, যা এখনও চলমান। কখনো সামনে দাঁড়িয়ে কথা বলা হয়নি। ওরও এও জানে না নিখিল তার নামটা জানলো কি করে। তবে নিখিলের বায়োডাটা সবই ওরও জানা, বলতে গেলে মুখস্থ। কিন্তু আফসোস, এখন এসব কোনো কাজে আসবে না। নিখিল ভাই চলে যাবে। 1000 কিলোমিটার দূরে হবে তার ঠাঁই। সায়েন্স ল্যাবের কেমিক্যাল আর এক্সপেরিমেন্টের মাঝে অরোরা নামটা হয়তো ভুলে যাবে ওর সবচেয়ে প্রিয় নিখিল ভাই। আর কখনো দেখা হবে কি না তারও গ্যারান্টি নেই। ভাবতেই চোখের কার্নিশ বেয়ে তপ্ত নোনা জল গড়িয়ে পড়ে অরুর। তুমি যদি আমার না হও তবে সুখের অসুখ তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। বোকা অরু তখনও জানতো না ওর জন্য কেউ এর থেকেও বিষাক্ত ভালোবাসা নিয়ে দিনের পর দিন অপেক্ষায় প্রহর গুনছে। রাস্তার দুধারে সারি সারি ম্যাপেল গাছের বহর। বসন্ত হাওয়ার দরুন টুপটাপ বৃষ্টিকণার ন্যায় গায়ে এসে একটু একটু বাসন্তিক ছোঁয়া লাগিয়ে উড়ে গিয়ে নিঃশব্দে পিচ ঢালা তকতকে রাস্তায় লুটিয়ে পড়ছে হলুদ কমলা রঙের ম্যাপল লিফ। এমন দৃশ্য দেখতেই যেন প্রশান্তি খেলে যায় চোখে। আর ফরেন কান্ট্রি এলে তো কথাই নেই। নীরব শুনশান রাস্তার ধারে ফাঁকা বেঞ্চিতে বসে বসন্ত বিকেলের একটুখানি সৌন্দর্য দেখে পুরো যুগ পার করে দেওয়ার মতো স্বস্তিতে দু চোখ ভরে ওঠে।
তবে এই মুহূর্তে রাস্তার দুই সাইডে দাঁড়িয়ে থাকা লোক সমাগমের কারণে ম্যাপল ক্লিফের সৌন্দর্য বিশ্লেষণে আগ্রহ নেই, বরং সুন্দর টকটকে ম্যাপল গাছের ফাঁক ফোকরে উচ্ছ্বাসিত জনতার ভিড় যেন উপচে পড়ছে। তারা অন্য কিছু দেখার জন্য অধীর আগ্রহে সামনের রাস্তায় তাকিয়ে হাত নেড়ে যাচ্ছে নির্বিঘ্নে, সেই সাথেই তাদের প্রবল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটছে একই সুরে হৈ হৈ করে ওঠা প্রতিধ্বনিতে। ছেলে, বুড়ো, যুবক যুবতী সবাই তাতে সামিল। দেখে মনে হচ্ছে তারা কোনো পারফর্ম কিংবা প্রতিযোগিতা দেখার জন্য জমায়েত হয়েছে। শুধু যে এইটুকু জায়গা ধরে মানুষের ভিড় এমনটা নয়, লোকালয় ছড়িয়ে সান ফ্রান্সিসকো শহরের গোল্ডেন গেট ব্রিজ পেরিয়ে প্রশান্ত মহাসাগর আর পাহাড়ের মধ্যবর্তী সরু আঁকাবাঁকা রাস্তাটা যত দূর অবধি চোখ পড়ে ঠিক তত দূর পর্যন্তই উচ্ছ্বসিত মানুষের সমাগম। সায়নী শিওর এই রাস্তায় ক্যালিফোর্নিয়া অবধি চলে গিয়েছে। মানুষের এত আগ্রহ আর হইচই দেখে একটু কৌতূহল নিয়ে সামনের রাস্তায় ওদিকের দিকে এগিয়ে গেল সায়নী। ঠিক তখনই একদম হুট করেই বেশ কয়েকটা বাইক ভো ভো আওয়াজ করে তড়িৎ গতিতে রাস্তা অতিক্রম করে চলে গেল। বাইকগুলো এতই তাড়াতাড়ি চলে গিয়েছে যে সায়নী চোখে পলক ফেলার সময়টুকু অবধি পেল না। বাইকগুলো রাস্তা ক্রস করতেই সবাই জেকে জেকে বলে চেঁচিয়ে উঠল। সবার চিয়ার আপ আর উচ্ছ্বাস দেখে সায়নী বোধ করলো এখানে বাইক রাইডিং কম্পিটিশন হচ্ছে। কিন্তু এরকম ঠান্ডা আবহাওয়ায় পাহাড়ি রাস্তায় কি করে এত দ্রুত রাইড করছে এরা? ভয় ডর নেই নাকি? এগুলো দেখে আবার মানুষ আনন্দে নাচানাচি করছে। যেমন এরা তেমন এদের বিনোদন স্টুপিড আমেরিকান। ঠোঁট উল্টে মনে মনেই মেজাজ খারাপের বহিঃপ্রকাশ ঘটায় সায়নী। ও চলেই যাচ্ছিল তখন আবারও দ্বিতীয়বারের মতো হাওয়ার গতিতে ছুটে আসা বাইকগুলো রাস্তা ক্রস করে চলে যায়। তৎক্ষণাৎ সবার মুখে মুখে আবারও সেই জেকি নামের হিড়িক পড়ে যায়। আচ্ছা, জেকে কে? কৌতূহলী মস্তিষ্কে প্রশ্নটা আসতে হাঁটার গতি থামিয়ে দিল ও। দাঁড়িয়ে থাকলো এই ভয়ানক বাইক রেসিং শেষ হবার অপেক্ষায়। টানা 3বার একইভাবে রাইড শেষে 4বারের সময় শেষ হলো কম্পিটিশন। পরপর 7টা বাইক এসে একই জায়গায় থামলো। সায়নী জানে সবার আগে যে বাইকটা পৌঁছেছে ওটাই জেকে রাইড করেছে, কারণ চারদিকে থেকে ভেসে আসা জেকি নামের জয় জয়কার আর আনন্দ উচ্ছ্বাসই তার জানান দিয়ে যাচ্ছে। তবে জেকি নামক লোকটা একটু অন্যরকম। এত চেয়ার আপেও কোনো রূপ হেলদোল নেই তার। খুবই স্বাভাবিক মুখভঙ্গি। চ্যাম্পিয়ন হয়েও খুশির লেশমাত্র নেই তার মুখে। অথচ রানার আপ হওয়া বাইকারটা খুশিতে ফেটে যাচ্ছে। সেই খুশি তার মুখে চোখে জোয়ারের জলের ন্যায় উপচে পড়ছে। জেকে হেলমেট খুলে উড়োর উপরে সেটাকে শটান বসিয়ে দেয়। হেলমেট খুলতেই বেরিয়ে আসে তার স্টাইলিশ ঘাড় ছুঁই লম্বা চুলগুলো। ঘাড় অব্দি চুলে তাকে জেন্টলম্যান লাগছে না মোটেই, বরং স্টাইলিশ সুপারস্টার বললে হয়তো মানানসই হবে বাক্যটা। মনে হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকের কয়েক দফা শ্যুট করেই মাত্রই থেমেছে সে। ডান হাত দিয়ে বেখেয়ালে চুলগুলোকে ব্যাক ব্রাশ করতে করতেই অন্য হাতে পরে থাকা অ্যাপেল ওয়াচটায় এক নজর চোখ বুলিয়ে নিয়ে আবারও হেলমেটটা পরে নিল সে। ওদিকে চ্যাম্পিয়ন পুরস্কার বিতরণের জন্য স্টেজে তাকে বারবার ডাকা হচ্ছে। জেকে হেলমেট পরে সেদিকে একবার চাইল। আশ্চর্য, সবাই ডাকছে তবুও কেমন বেখেয়ালি ভঙ্গিমা তার। শেষমেশে কর্তৃপক্ষের একজন তার কাছে এগিয়ে আসতে জেকে বলে, ওয়েট আ মিনিট। তারপর কাউকে কল করতেই কয়েক মিনিটের মধ্যে একটা কালো গাড়ি এসে থামলো ওখানে। গাড়ি থেকে ফর্মাল ড্রেস কোড পরিহিত একজন নামতেই জেকে লোকটাকে উদ্দেশ্য করে বলল, লুক, হি ইজ মাই অ্যাসিস্ট্যান্ট প্রত্যয় এহসান। গিভ হিম দ্য প্রাইজ মানি। লোকটা বিরক্তিতে ভ্রু কুচকায়। নো, আই এম সিরিয়াস। লোকটার কথায় বিরক্তির ছাপ স্পষ্ট। জেকে তির্যক হাসলো। কাঁধ দুটো সামান্য উপরে তুলে ভাবলেশহীন মুখে বলল, You know, riding is thrilling but also dangerous. And I love danger too much. শান্ত এবং স্থির কণ্ঠস্বর, তবে শরীরে কাঁপন ধরিয়ে দেওয়ার মতোই ভয়ানক কথার টোন। শেষ কথাটা বলে চোখে বিলাসকৃতির রোদ চশমা চড়িয়ে সাই সাই করে নিজের বাইক নিয়ে পাহাড়ি রাস্তার বাঁকে মুহূর্তে হারিয়ে গেল জেকে। সবার দৃষ্টি এখনও সেদিকেই স্থির। কর্তৃপক্ষের লোকটা বিরক্ত হলো, তবে চটে গেল না।
এই ছেলে প্রতি বছর একটা না ঝামেলা পাকাবে, এটা তার বোধগম্য হয়ে গিয়েছে এতদিনে। হয় কোনো প্রতিদ্বন্দ্বীকে ইচ্ছে মতো পেটাবে, নয়তো রাইডিংয়ের মাঝে পথে বাইক ঘুরিয়ে নিয়ে চলে যাবে, আর না হলে প্রাইজ গিভিংয়ে এসে ঝামেলা পাকাবে। শুধু পপুলারিটির আর অডিয়েন্স ডিমান্ডে সারা বছর ঘুরে ঘুরে রাজি করানো হয় তাকে। নয়তো এমন আধা পাগল রকচটা ছেলেকে জীবনেও কম্পিটিশনে আনতেন না তিনি। বাপের বয়সী হোক কিংবা দাদার, কারো কথার 2 পয়সার সম্মান পর্যন্ত দেয় না এই ছেলে। বিড়বিড়িয়ে কথাটা বলে থমথমে মুখ নিয়ে নিজ স্থানে ফিরে গেল লোকটা। Attitude, appearance, good look, everything is so manly. মুগ্ধ নয়নে ফাঁকা রাস্তার দিকে তাকিয়ে কথাটা বলল এক বিদেশিনী। শাওনি পাশেই মেয়েটা দাঁড়ানো। ওই মেয়েটার মুগ্ধতা দেখে একটু যেচেই জিজ্ঞাসা করলো, হয়েছে? মেয়েটা নেশা লাগানো চোখে বলল, He is JK, the champion. শাওনি মাছি তাড়ানোর মতো করে বলল। আই নো দ্যাট, বাট শাওনির কথাটা শেষ করতে হলো না, তার আগেই বিদেশিনী ভাঙা ভাঙা বাংলায় বলে, Oh, she is Washim Sayan Kritik. She is a very good rider. বিদেশিনীর আধো আধো বাংলা শুনে শাওনির মুচকি হাসে, তারপর পাল্টা প্রশ্ন ছুড়ে বলে, হি লুকস ডিফারেন্ট। বিদেশিনী ভ্রু কুচকায়। শাওনি মনে মনে ভাবে, লোকটা দেখতে একেবারেই অন্যরকম। টকটকে গৌরবর্ণ, শরীরের গঠন, চেহারা সবকিছুতেই ব্রিটিশদের ছাপ স্পষ্ট। অথচ গোল ভাসমান কালো মণিযুক্ত চোখ দুটো দেখলে যে কেউ বলবে এশিয়ান কোনো দেশের কোনো এক সম্ভ্রান্ত গোত্রের উত্তরাধিকার সে। অ্যাটলিস্ট অ্যাটিটিউড তো তাই বলে। বিদেশিনী এখনো তার ধূসর চোখে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে শাওনি মেকি হেসে বলে, নাথিং, I just say he's so handsome. Yeah, look like a Hollywood hero. By the way, what's your name? বিদেশিনী সম্মোহনী হাসি দিয়ে জানায়, Kathleen. Christian. Your? I'm Shayoni Mukherjee. Oh, are you foreigner? Yeah, I'm from India. তারপর নিজেদের মধ্যে আরও কিছু কুশল বিনিময় হয় ওদের। এক পর্যায়ে শাওনি জানতে পারে ক্যাথলিন জেকে মোটামুটি পার্সোনালি চেনে, আর জেকে আসলে ব্রিটিশ কিছু নয়, বরং আমেরিকান সিটিজেনধারী অদ্যাপন্ত বাঙালি পুরুষ। তাহলে এই ছেলের চেহারায় এতটা ভিনদেশি ছাপ কেন? প্রশ্নটা থেকেই গেল শাওনির কৌতূহলী মনে। টানা 2 দিন হতে চলল মামিরা বিদেয় হয়েছে। ওরু জানতো অনু বাড়িতে ফিরলেই ঝামেলা শুরু হবে, আর হয়েছেও সেটাই। মামির গা চালানো কথা ওরু চুপচাপ মেনে নিলেও অনু খালি মুখে সহ্য করতে পারে না মোটেই। কারণ আর যাই হোক, মাকে হাসপাতালের এক কামরায় বেডে শুয়ে রেখে তার পক্ষে বিয়ের পিড়িতে বসা সম্ভব নয়। রেজার মতো পাতি মাস্তানের সাথে তো নয়ই। মামিকে এসব মুখের উপর বলে দেওয়া মানে ভয়াবহ ঝড়ের পূর্বাভাস। আর তাই হলো কথায় কথায় গমগমে হয়ে উঠল পুরো মহল। এক পর্যায়ে কথা কাটাকাটি থেকে শুরু হয়ে গেল বিশাল তর্ক। অনুর মেজাজ সর্বক্ষণই তুঙ্গে থাকে। এই মুহূর্তে মামির কথার আঘাত তার মধ্যে চরম বিরক্তি আর উত্তেজনার সৃষ্টি করলো। শরীরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়ল অযাচিত ক্ষোভ আর রাগ। রাগের মাথায় হলরুমের কাচের জিনিসগুলো একটা একটা করে আছাড় মেরে ভাঙতে লাগলো সে। হলরুমে ছন ছন করে কাঁচ ভাঙার আওয়াজ শুনে ওরু নিজের কান্নাকাটির লাগাম টেনে বাইরে বেরিয়ে এলো। দেখলো তার ভদ্র, শান্ত আর নরম মনের আপার সবচেয়ে ক্ষুদ্র রূপ। ওর এমন রাগ দেখে মামি যে খানিকটা ভড়কে যায়নি এমন নয়, তবে সেও দমে যাওয়ার পাত্রী নন। তার ক্ষিপ্ত মুখশ্রী দেখে মনে হচ্ছে এর শেষ দেখেই ছাড়বেন তিনি। অবশেষে পরিস্থিতি সামাল দিতে রেজা নিজের মাকে নিয়ে তৎক্ষণাৎ কৃতিকুঞ্জ থেকে বিদায় নেয়। আর কখনো আসবে না তোমরা। ওরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে অনু গিয়ে ছনাৎ করে মহলের সদর দরজা আটকে দেয়। তারপর নিজের রুমে ঢুকে কক্ষবন্দি করে নেয় নিজেকেও। ওরু দৌড়ে যায় বোনকে আটকানোর জন্য, তবে সেটা বড্ড দেরি হয়ে যায়। তার আগে সপাটে দরজার খিল আটকে দেয় অনু। ওরু জানে তার আপা আজ রুম থেকে বের হবে না। ওরু ডাকতে ডাকতে বেহুশ হয়ে গেলেও না, তবুও কিছুক্ষণ ধরে ডাকাডাকি করে ক্ষান্ত হয়ে ফিরে যায় ওরু। সে রাতে 2 বোনের কারোরই আর খাওয়া হলো না।
পরের দিন সকালে নিজ হাতে নাস্তা, মায়ের জন্য স্যুপ সব কিছু বানিয়ে অরু আবারও কড়া নাড়ল অনুর দরজায়। এবার অনু দরজা খুলল। পরনে সুতি চুড়িদার, হাতে টোটে ব্যাগ, লম্বা চুলগুলোতে এঁটে আছে সুন্দর ফ্রেন্ডস বেনি। দেখেই বোঝা যাচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে বেরিয়েছে সে। আপাকে পরিপাটি হয়ে বেরোতে দেখে বিমর্ষ চোখ দুটো খুশিতে টইটুম্বর হলো অরুর। অনুকে প্রশ্ন করার কোনো অবকাশ না দিয়েই অরু একের পর এক বলতে লাগলো, টেবিলে নাস্তা রেডি, মায়ের স্যুপ হটপটে ভরে রেখেছি, আর ইমেইলও পাঠিয়ে দিয়েছি, চল একসাথে খাবো। কথা শেষ করে অরুর সামনে হাঁটা ধরতেই ওর হাত টেনে ধরে ওর বুকে জড়িয়ে নেয় অনু। আবার রাগ কমেছে ব্যাপারটা বুঝতে পেরে খুশিতে পুলকিত হয়ে শক্ত হাতে বোনের গলায় জড়িয়ে ধরে অরু নিজেও। আপা, তুই কেন বদলে গেলি বলতো? কাল তোর রাগ দেখে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। অনু ঠোঁট টেপে মুচকি হাসে, তারপর বলে, বিশ্বাস করো আমি একটু বদলাইনি। স্বজনরূপী কালসাপগুলোকে বের করার জন্য একটু বেশি বেশি করেছি, নইলে কতদিন পরে পরে আমাদের মাথা খেত কে জানে। তোর কি বুদ্ধি আপা, জিনিয়াস। অনু আবারও হেসে বলে, হয়েছে, কাল থেকে কিছুই খাইনি, চল নাস্তা খাবো, নয়তো মায়ের কাছে যেতে লেট হয়ে যাবে। অরু আনমনে বলে, আবার আপার হাসি সবচেয়ে সুন্দর নিখিল ভাইয়ের চেয়েও। নিখিল ভাই নামটা মস্তিষ্কে গিয়ে ঠেকতেই দুদিন আগের ভাবনার ইতি টানে অরু। সকালে ঘুম থেকে উঠেই ইমেল পাঠাতে গিয়েই সেদিনের কথাগুলো ভাবছিল ও। তারপর সেদিন সকাল থেকে বিকেল অবধি ঘটে যাওয়া কুৎসিত ঘটনাগুলো একে একে হানা দেয় আনমনা মস্তিষ্কে। আজ শুক্রবার, আপা একটু দেরি করে হাসপাতালে যাবে আজ। অরু রাতেই বলে রেখেছিল যে সেও মাকে দেখতে যাবে, তাই খুব সকালে উঠে ইমেলের কাজ সেরে ফেলেছে ও। তারপর একটা লম্বা শাওয়ার নিয়ে রেডি হয়ে যখন মোবাইল হাতে নিল, দেখলো নীলিমার অনেকগুলো মিসড কল ভাসছে। নীলিমা কল দিয়েছে, তার মানে ইম্পর্টেন্ট কিছুই হবে, কিন্তু কি? অজানা অনেক প্রশ্নে আবারও মাথাটা ধরে গেল অরুর, কিন্তু ও এত ভাবতে চায় না, তাই তাড়াহুড়ো করে নীলিমাকে কল ব্যাক করলো। একবার রিং হয়েছে কি হয়নি তার মধ্যেই নীলিমা কল তুললো। কি হয়েছে নীলিমা, এতগুলো কল দিলি? তুই ঠিক আছিস? আমি ঠিকই আছি, তুই ঠিক আছিস কি না সেটা বল। আচ্ছা, তুই এমন কেন? দিন দুনিয়া ভুলে হিমালয় পর্বতের সন্ন্যাসী হয়ে যাস, নাকি মহাসমুদ্রে ডুব দিস? কোনটা বল আমাকে। কি অদ্ভুত প্রশ্ন নীলিমা, আমি কেন এসব করতে যাব? শোন, আমার বিয়ে করে সংসার করার বহুত শখ, সন্ন্যাসী টন্যাসী এসব কথা ভুলেও বলবি না। তাহলে ফোন কেন তুলিস না? বিরক্তিতে চিৎকার দিয়ে উঠল নীলিমা। আহ, আস্তে বল, কানে লাগছে তো, আর ফোন সাইলেন্ট মোডে ছিল। তাহলে তুই কেন বসে আছিস এখনো? তুইও সাইলেন্ট মোডে চলে যা, আর তোর শখের নিখিল ভাইয়া আমেরিকা গিয়ে কোনো এক সাদা চামড়ার মেয়েকে বিয়ে করে সুখে ঘর সংসার করুক। কি হয়েছে নীলিমা? অরুর কণ্ঠে দৃঢ়তা আর সচকিত ভাবটা স্পষ্ট। নিখিল ভাইয়া আজই চলে যাচ্ছে, এতক্ষণে হয়তো এয়ারপোর্টের কাছাকাছি চলেও গিয়েছে। এইটাই তোর শেষ সুযোগ অরু। আমি আর তিথি মেন রাস্তায় সিএনজিতে ওয়েট করছি, তাড়াতাড়ি চলে আয়, নয়তো এই জীবনে আর নিখিল ভাইয়াকে দেখতে পাবি না তুই। নিখিল ভাইয়ের সাথে আর দেখা হবে না। টোল পড়া মন ফুলানো হাসিতে মাতোয়ারা হবে না হৃদয়টা। নিখিল ভাইকে ছাড়া ক্যাম্পাসটা তো মরে যাবে। হৃদয়টা হাড়মির করবে, ব্যথায় শক্ত হয়ে এসেছে অরুর। এবার আর অজান্তে নয়, জেনে শুনেই ফুপিয়ে কেঁদে উঠল। মোবাইলে নেটওয়ার্ক ছাপিয়ে সেই ফুপানোর আওয়াজটায় গিয়ে পৌঁছালো নীলিমার কানেও। দ্রুত চলে আয়, শেষবারের মতো দেখা হয়েও যেতে পারে। নিঃসংকোচে কথাটা বলে কল রেখে দিল নীলিমা। নীলিমার শেষ কথাটা কর্ণকুহরে পৌঁছাতে অরু আর কান্নাকাটি করে সময় নষ্ট করলো না। টেবিল থেকে পাঁচটা ছো মেরে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিখিল ভাই চলে যাচ্ছে যাক, কিন্তু মনের কথাটা তো একবার শুনে যাক। নিজের একপাক্ষিক ভালোবাসার কোনো প্রতিদান চায় না অরু, শুধু শেষবারের মতো মুখ ফুটে বলতে চায়। দিনের পর দিন নিজের মন গহীনে বোনা মাকড়সার জালের ন্যায় ঠুনকো স্বপ্নগুলোর কথা। এই মুহূর্তে অরুর অষ্টাদশী মন বলছে তাকে মন গহীনের সুপ্ত ভালো লাগার কথা না জানালে জীবনটাই বৃথা। অনু কেবলে খাবার দাবার হটপটে ভরে রেডি হয়ে নেমেছে, তখনই দেখতে পায় হন হন করে কোথাও বেরিয়ে যাচ্ছে অরু।
কিরে, কোথায় যাচ্ছিস? হাসপাতালে যাবি না? ওরও জবাব দেয় না, এক প্রকার ছুটে বেরিয়ে যায় বাগান বিলাসে ঘেরা কৃতিক পুঞ্জ থেকে। অনুর অযাচিত মন আনমনে বলে, ইমেলটা পাঠালো কিনা কে জানে, চেক করে দেখতে হবে। মানুষ জীবনে আশা নিয়ে বাঁচে। আশাবিহীন এই উত্থান পতনের জীবন বেঁচে থাকা দুরূহ বয় কি আরও কিছুই না। সবাই দিন শেষে ভাবে নতুন প্রহর তার জন্য নতুন সুখ বয়ে আনবে, কিন্তু কখনো কখনো সেই নতুন প্রহর আসতে বড্ড দেরি হয়ে যায়। সেই সাথে হারিয়ে যায় সুখের আশাটুকু। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ওরও সুখের আশাটাও হারিয়ে গিয়েছে। নীলাম্বর আকাশের কোনো এক ফালি শুভ্র মেঘের আড়ালে খোলা আকাশের দিকে তাকিয়ে শব্দ করে কাঁদছে ওরু। হৃদয়টা এবার সত্যি সত্যি ফাঁকা লাগছে। নিখিল ভাইয়ের সাথে শেষ দেখাটাও হলো না আর। এয়ারপোর্টের সামনে এমন কান্নারত মেয়েটাকে দেখে অনেকেই কিং কর্তব্য বিমূঢ়, আবার অনেকেই ভাবছে হয়তো কাছের কেউ দূর দেশে পাড়ি জমিয়েছে, সেই দুঃখেরই বহিঃপ্রকাশ ঘটছে। তাতে অবশ্য ওর যায় আসে না। আপাতত হিতাহিত জ্ঞান শূন্য ওর মস্তিষ্ক। ও উড়ন্ত প্লেনের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, আমি আপনাকে ঠিক খুঁজে বের করব নিখিল ভাই। আপনার আমার আবারও দেখা হবে। আমি ইউএসএ যাব, আপনার জন্য হলেও যাব। ওই জায়ান চৌধুরী না নিলেও যাব। হয়েছে ওরু, থাম এবার। তিথি ওকে থামাতে ব্যস্ত। কে জানতো ওরুর মতো চুপচাপ স্বভাবের মেয়েটা এভাবে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। তাহলে হয়তো ওরা এই প্ল্যান কোনো কালেই করতো না। আবারও একই নাম, কৃতিক জায়ান চৌধুরী। নীলিমা বুঝতে পারে না ব্যাপারটা, তাই সচকিত হয়ে প্রশ্ন ছড়ে, আচ্ছা অরু, তুই তো শেখ, তাহলে তোর ভাইয়া চৌধুরী কেন? ওরু কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে বলে, ওই বদমাস লোকটা আমার ভাই না, ইভেন কিছুই না আমাদের। তাহলে তাকে কেন ইমেল পাঠাস প্রতিদিন? তাকে পাঠাই না তো, জেকে গ্রুপের হেড অফিসে পাঠাই মায়ের অসুস্থতা জানানোর জন্য। শুধুমাত্র জায়ান কৃতিকের অ্যাপ্রুভালের জন্যই সবটা আটকে আছে। যে আবারও কান্নায় ভিজে আসে অরুর চোখ দুটো। তাহলে কে সে? আমরা একটা অমীমাংসিত সম্পর্কে আটকে আছি নীলিমা। আমার যখন 8 বছর বয়স, তখন মায়ের সাথে কৃত্তিক কুঞ্জে প্রথম পা রাখি আমরা 2 বোন। তখন ওনার বয়স কতই বা হবে, 20 বছর। উনি আমার থেকে প্রায় 12 বছরের বড়। আমার মা জায়ান কৃত্তিকের বাবা, মানে জামশেদ জায়ানের দ্বিতীয় স্ত্রী। শুনেছি ওনার দাদা সাহেব জোর করে ওই বয়সে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন ওনার বাবাকে কোনো এক কারণবশত। তিথি আর নীলিমা একই সুরে বলে, তার মানে তোদের সাথে ওনার রক্তের কোনো সম্পর্ক নেই? তিথি আর নীলিমা একই সুরে বলে, না নেই, তবে ওনার বাবার বর্তমানে আমার মাই জেকে গ্রুপের চেয়ারম্যান। তিথি বলল, আচ্ছা ওরু, উনি দেশে আসেন না? আই মিন, বাড়িটা তো ওনার। ওরু নাসূচক মাথা নাড়িয়ে জবাব দিল, গত 8 বছর ধরে আসেনি। বছর 3 আগে যখন ওনার বাবা মারা গেলেন তখন নাকি এসেছিলেন, তবে বাড়িতে প্রবেশ করেননি। বাইরে থেকেই দাফন কাফনের কাজ সেরে সেদিনের ফ্লাইটেই চলে গিয়েছেন। তিথি ঠোঁট উল্টে বলল, বুঝেছি, তোদের উনি একটুও পছন্দ করেন না, সেই জন্যই তো নিজের বাড়িতে পর্যন্ত আসেন না। যতই হোক, তোরা হলি ওনার সৎ মায়ের আগের পক্ষ। ওরু ঠোঁট উল্টে বলল, কি জানি। তখনই হঠাৎ করে মোবাইল স্ক্রিনে অনুর নাম্বার ভেসে ওঠে। সচকিত হয়ে ওঠে ওরু। সেই সাথে অকস্মাৎ ভেঙে যায় অবচেতন মস্তিষ্কের ধ্যান। আশপাশটা অবলোকন করে বুঝতে পারে ও কত বড় বোকামি করেছে। গভীর থেকে গভীরতর গোপনীয় কথাটা তর করে সাজিয়ে গুছিয়ে বান্ধবীরকে বলে দিয়েছে। এবার তো তিথি আর নীলিমা ওকে কচুরিপানা অথবা পরগাছে উপাধি দেবে। আচ্ছা, তাহলে তোর বাবা কোথায়? ওরও আর জবাব দেয় না, বরং আড়ালে শুষ্ক ঢোক গেলে, আপা কল করছে, আমি আসি, এই বলে দ্রুত প্রস্থান করে আরু। তিথি আর নীলামা পেছন থেকে উদগ্রীব হয়ে বলে, আরে আরে, এইভাবে টলতে টলতে কই যাচ্ছিস? পড়ে যাবি তো। ওরও তাতে ধ্যান নেই। ও যত দ্রুত সম্ভব ওদের চোখের আড়াল হতে চায়।
এক রাশ ভরাক্রান্ত মন আর নিজের করা বোকামিতে বিরক্ত হয়ে দ্রুত বাড়ি ফেরে অরু। সদর দরজা পার হতেই অনুর হাতের শক্ত চপঘাটাতে আবারও বিস্ময়ে বিমূঢ় হয়ে ওঠে ওর মুখশ্রী। মনে মনে একটাই প্রশ্ন আওড়ায় নিজেকে। কি করেছি আমি? আমার উপরেই কেন পৃথিবীর সবার এত রাগ? ভেঙে গুড়িয়ে যাওয়া আশাহীন হৃদয়ের ছটফটানি আর তীব্র যন্ত্রণা নিয়ে যা হোক কেবলে ঘরে দু পা রেখেছিল অরু। ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত চরের আঘাতে নিস্তব্ধ হয়ে আটকে যায় ওর পা দুটো। 5 আঙুলের শক্ত ছাপ লেগে যায় নরম তুলতুলে আদরে গালে। রক্ত জমে ফর্সা গালটা মুহূর্তেই ধারণ করে কালচে বেগুনি রং। গালটা বড্ড জ্বালা করছে, তবে সেদিকে হুঁশ নেই অরুর। মাথার মধ্যে কুণ্ডলি পাকানো হাজারো চিন্তাদের পাছে ফেলে দিয়ে শুধু একটাই প্রশ্ন বারবার উগরে দিচ্ছে ওর মস্তিষ্কটা। ওরও যে এতটা ব্যথা পেয়েছে নিজ গালে হাত দিয়ে ছলছলে নয়নে এইভাবে বোকাদের মতো তাকিয়ে আছে। পুরোটাতে আপাতত ধ্যান নেই অনুর। রাগের তোপে এখনও শরীরটা রি করছে ওর। ইচ্ছে তো করছে অন্য গালে আরও একটা চর বসিয়ে দিতে। অনুর রাগে ফোঁস ফোঁস করছে দেখে ওরও কেঁদেই ফেললো। ঠোঁট উল্টে অস্পষ্ট সুরে বলল, কি করেছি আমি? এভাবে মারলি কেন? পৃথিবীতে কি মার খাওয়ার জন্যই জন্ম হয়েছে আমার? অনু দাঁতে দাঁত পিষে বলল, আমি ছাড়া আর কে মারে তোকে? ওরও বলতে চাইলো কে আবার, এ বাড়ির ছোট কর্তা। দেশে থাকতে তো সকাল সন্ধ্যা গায়ে হাত তুলতো। যদিও সে বহু অতীতের কথা, সে কারণে ওরও সেসব ভাবতে চায় না। তাই বুক ফুটে বলল, অযথা কারণ ছাড়া কেন মারলি আমাকে? কই, কখনো তো কারণ ছাড়া ভালোবাসিস না, সারাক্ষণ ঝাড়ির ওপর রাখিস। আমি কি তোর সৎ বোন আপা? অনু রাগের অঙ্গারে যেন একটু একটু ঘি ডালছে এই মেয়ে। ক্রমশ মেজাজ খারাপটা বেড়েই যাচ্ছে। অনু কিরমিরিয়ে বলল, একদম পাকামি করবি না অরু। আচ্ছা, তোর কি মায়ের জন্য ওদি কোনো চিন্তা আছে বলতো আমায়? নেই, তাই না? এভাবে কেন বলছিস আপা? বলছি কারণ তুই একটা হাদারাম, আর আমি কিনা তোর উপর ভরসা করে এত বড় একটা দায়িত্ব দিয়েছি। কি করেছি প্লিজ খুলে বলবি? চেঁচিয়ে উঠে অরু। অনু এগিয়ে গিয়ে টেবিল থেকে ল্যাপটপটা এনে ওর হাতে তুলে দেয়। নিজের চোখেই দেখে নে। ল্যাপটপের ফ্রন্ট স্ক্রিনে ইমেলের ইনবক্স ভাসছে, সেই সাথে কতগুলো নতুন ইমেল। সবগুলোই আমেরিকা থেকে এসেছে, যা দেখে ওরুর কান্না ভেজা চোখ দুটো খুশিতে চিকচিক করে ওঠে। ও কাঁদতে কাঁদতে বলে, আপা, কোম্পানি থেকে মেল এসছে, ওরা মাকে উন্নত চিকিৎসার জন্য ইউএসএ নিয়ে যাবে। এটা তো খুশির খবর। অনু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাগ মিশ্রিত গলায় বলে, হ্যাঁ, এটা খুশির খবর, কিন্তু এই মেলটা আরো 1 মাস আগে এসেছে। ওরা ভিসা টিকিট সব পাঠিয়ে দিয়েছিল, এই সপ্তাহেই ফ্লাইট। আজ কৌতূহলবশত আমি যদি মেইলের ইনবক্স না চেক করতাম, তাহলে এই টিকিট আর ভিসা আমাদের কোনো কাজই আসতো না। কারণ গত 1 বছর ধরে তুই শুধু রোবটের মতো মেইল পাঠিয়ে গিয়েছিস, কখন ইনবক্স কিংবা আদার বক্স চেক করেও দেখিসনি। যদি আমি এটা আরও 1 সপ্তাহ পরে চেক করতাম, তাহলে আমাদের মায়ের চিকিৎসার কি হতো বল আমাকে? অনুর রুষ্ট চিৎকার শুনে কেঁপে ওঠে ওরু। ওর এই মুহূর্তে কিছুই বলার নেই। প্রথম কয়েক মাস ইনবক্স চেক করেও কোনো লাভ হয়নি, তাই ও ধরেই নিয়েছিল এই ইমেইলের কোনোরূপ প্রতিক্রিয়া আর আসবে না। অতএব প্রতিদিন ইনবক্স দেখে দেখে আশাতীত হওয়ার কোনো মানেই হয় না। এতে কষ্টটা দ্বিগুণ হয়ে হৃদয় জেগে বসে। কিন্তু সকল চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়ে এমন কিছু হবে সেটা ওরও কল্পনাতেও ভাবেনি। ও আরও একবার সচকিত চোখে ল্যাপটপের মেলটায় চোখ বোলালো। সকল নিয়মনীতি হলফ করার শেষে একেবারে নিচের ছোট ছোট অক্ষরে লেখা, মিস্টার প্রত্যয় এহসান, CFO অফ জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ওর নামটা দ্বিতীয়বার আওড়ায়। প্রত্যয় এহসান? ইনি কে আপা? অনু ঠোঁট উল্টে বলে, হবে হয়তো কোম্পানির দায়িত্বরত কেউ। ওরও একে একে সবগুলো টিকিট চেক করলো। তার মধ্যে অরোয়া শেখ নামেরও একটি টিকিট রয়েছে। অনু পাশে এসে বলে, আমি বুঝলাম না অরু, তোর জন্য টিকিট পাঠানো হয়েছে, তুই অবশ্য না গেলেও হতো। ওরু আশ্চর্য হয়ে পেছনে চাইলো। কি বলছিস আপা? তোরা অত দূর চলে যাবে আর আমি এই ফাঁকা তৃপ্তিকুঞ্জে একা একা থাকবো? ভূতেরা আমাকে আস্ত রাখবে বলে তোর মনে হয়? তুই এটা বলতে পারলি? আমি নির্ঘাত তোর সৎ বোন।
হয়েছে, ড্রামা বন্ধ কর। আমি কেন বলছি সেটা শুধু আমিই জানি। কেন বলছিস? যতই উন্নত চিকিৎসা হোক না কেন, মায়ের কাছাকাছি সবসময় আমাকেই থাকতে হবে রে। তাহলে বিদেশের বাড়ি তোকে আমি আর কার কাছে রেখে যাব বল? তার উপর কৃত্তিক ভাইয়ার মানুষটা সুবিধার না। অরু মৃদু হেসে অনুকে আশ্বাস দিয়ে বলে, আমি কি আর ছোট আছি রে আপা? আমি ঠিক সব পরিস্থিতি ম্যানেজ করে নিব। তাছাড়া এতগুলো বছর পর তিনি নিশ্চয়ই আগের মতো নেই। হতে পারে এতদিনে বিয়ে শাদী করে আমাদের জন্য বিদেশিনী ভাবি রেডি করে রেখেছে। অনু অরুকে জড়িয়ে ধরে ওর গালে আলতো চুমু খেয়ে বলে, সরি সোনা, জানিস আমার অনেক খুশি লেগেছিল যখন মেইলগুলো দেখেছিলাম, কিন্তু রাগটা তখনই হয় যখন ভাবলাম এই মেইল 1 সপ্তাহ পর গেলে আমাদের টিকিট ক্যান্সেল হয়ে যেত, আমাদের মাকে আরও ভুগতে হতো।